নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো সবাই? শিল্পী রিম্পাস লাইফস্টাইলে তোমাদের সব্বাইকে ওয়েলকাম। আজকে অনেকদিন পর এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন এতটাই কাজের চাপ বেড়ে গেছে যে আগের মতো আর কন্টিনিউ ভিডিও দিতে পারি না। আর অনেকগুলো ছোট, ছোট ক্লিপ নেওয়া থাকলেও কিন্তু এডিট করতেও বেশ কিছুটা সময় চলে যায় বলে ভিডিও অনেক কিছু করেই রেখেছি, কিন্তু সেগুলো আর ছাড়া হয়ে ওঠে না। কারণ কেননা এখন এতটাই পরিশ্রম বেড়ে গেছে আগের তুলনায়। আর যেহেতু অনেকেই হয়তো জানো, তো আমি যেহেতু সেলস ডিপার্টমেন্টে থাকি, তো এই ডিপার্টমেন্টে পুজোর সময়টা প্রচুর চাপ থাকে। আর সামনে তো পুজো চলেই এলো। পুজোটাও খুব একটা বেশি দিন বাকি নেই। তো ওই কারণে এখন কাজের প্রেশারটাও আগের থেকে অনেক বেশি। তাই পরিশ্রমের পরে না আর এডিট করতে মন চায় না। কারণ কেননা এডিট করা মানেই তো সেই ফোনের দিকে তাকিয়ে বসে থাকতে হয়। আর এতটাই মাথা যন্ত্রণা করে সন্ধ্যের দিকে যে আর কোনো কিছু করতেই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো ২ জাই মিলে কিন্তু সকালের কাজগুলো শেষ করে নিচ্ছি। তো তোমাদেরকে কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দিদিভাই এখন বাড়িতে নেই। কারণ কেননা ওর যেহেতু ছোট বাচ্চা হয়েছে তাই ও বাবার বাড়িতে থাকে। তো এখন ও চলেও এসছে, তাই আমাদের দুজনেরই খুব সুবিধে হয় সকালের কাজগুলো করে নিতে। তো এখানে দেখো মা সকালবেলা কিন্তু পুকুর পাড়ে বসে ইলিশ মাছ কাটছে। আর যেহেতু আমার কাজ থাকে তাই আমি কিন্তু সকালবেলা বেশ কিছু কাজ খুব তাড়াতাড়ি শেষ করে নিয়ে তারপরে কিন্তু আমাকে স্নান করতে চলে যেতে হয়। তো এখানে দিদিভাই রান্না করছে আর আমি চলে এলাম স্নান করে রেডি হতে। আর এখন তো বৃষ্টির সিজন, প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে, আবার এই কখনো কখনো রোদও হচ্ছে। আর যেহেতু আমার বাড়ির থেকে কাজের জায়গাটা অনেকটা দূর, তাই আমাকে কিন্তু বেশ কিছুটা সময় হাতে রেখেই কিন্তু বেরোতে হয়। আর তারপরে বৃষ্টির সিজন হলে তো আর কোনো কথাই নেই। কারণ কেননা এতটাই ভেতরে আমার বাড়ি যে এইখান থেকে বাইরে গিয়ে তারপর ওখানে গাড়ি ধরে যাওয়া দুটো খুব চাপের হয়ে যায়। কারণ সবসময় যে শ্বশুরমশাই নিয়ে যেতে পারেন এমনটাও নয়। কখনো, কখনো পাশের বাড়ির একজনের সঙ্গেও যেতে হয়। তো যাই হোক, এইরকম করেই কিন্তু এখন দিনগুলো কেটে যাচ্ছে। তো দেখো এখানে আমি রেডি হচ্ছি, আর আমি যেহেতু সেলস এর ডিপার্টমেন্টে থাকি তাই সবসময় কিন্তু আমাদেরকে পরিপাটি হয়ে থাকতে হয়। তো তাই আমাকে সবসময় মোটামুটি হালকা হলেও একটু গ্রুমিং করতে হয়। তো গ্রুমিং এর মধ্যে তেমন কিছুই নয়, হালকা করে একটু সানস্ক্রিন আর সেই সঙ্গে কিন্তু হালকা লিপস্টিক। এর থেকে বেশি কিছু কিন্তু খুব একটা করি না। কারণ খুব একটা মেকআপ করতে আমার ভালো লাগে না। আর বেশ কিছুদিন যেহেতু বাড়িতে ছিলাম না, তাই অনেকগুলো কাজও পেন্ডিং হয়েছিল। তো সেগুলো বাড়ি এসে টুকটাক করে করে নিতেও হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, বাইরে যদি কোনো শাড়ি বা জামাকাপড় খুব একটা বেশি দিন থেকে যায়, কিছুদিন পর এসে দেখি সেগুলোতে বেশ কিছুটা ধুলো পড়ে যায়। কাঁচা জামাগুলোতে ধুলো পড়ে গেলে না, ওগুলো না কেচে আর পরাই যায় না। তো সেই কারণে আমি সবসময় কি করি, বাইরে খুব একটা বেশি জামাকাপড় রাখি না। যেটা রেগুলার ইউজ করি সেটাকে ছাড়া কিন্তু বাকি সবকিছুই আমি চেষ্টা করি আলমারির ভেতর ভরে রাখা। তবে ১২ ঘন্টা ডিউটির কারণে অনেক কিছু করতে ইচ্ছে থাকলেও কিন্তু করতে পারি না। তো যাই হোক, দেখো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে এখন চলে যাবো। আর আজকে যেহেতু বাবা নিয়ে যাবে আমাকে, তাই একটু তাড়াতাড়িই বেরোচ্ছি। কারণ আজকে বাড়িতে লোকও হয়েছে। মানে আমাদের তো পানের বরজ আছে, আগে বলেইছিলাম। তো আজকে পানের বরজেও কিন্তু পান ভাঙা হচ্ছে। ওই কারণে বাড়িতে যেহেতু লোক কাজ করছে, বাবা একটু তাড়াহুড়োতে আছে। তাই বাবা আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে কিন্তু বাবার একটা কাজ আছে যেটা করে বাবা আবার ফিরে আসবে। আর ওদিকে বেশ কিছুদিন ধরেই কিন্তু তোমাদের দাদার শরীরটা খুব একটা ভালো নেই। তো অনেকদিন ধরেই ভাবছি আমি কিন্তু ছুটি নিয়ে ওর কাছে যাবো। কিন্তু কাজের চাপে সেটা আর হয়ে উঠছে না। কারণ কেননা যেহেতু আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি, আর ওখানে বেশ কিছু রুলস আছে। তো ছুটি যখন তখন নিবো বললেই কিন্তু ছুটি নেওয়া যায় না। তো সেই কারণে বেশ কিছুদিন ধরে মানে ইচ্ছে থাকলেও কিন্তু কোনো উপায় নেই। তো এবারে ভাবলাম যে না, এবারে যাই হোক না কেন আমাকে যেতে হবে। কারণ এরপরে হয়তো আর ছুটি নিতে চাইলে আমি আর নিতে পারবো না। তো ওই ভেবে যখন ছুটিটা পেয়েও গেলাম, তখন কিন্তু একেবারে রেডি হয়েই বেরিয়ে যাচ্ছি। ডিউটি শেষ করে আমি কিন্তু মানে যেহেতু আমাদের ছুটি হয় ৯:৩০ র দিকে, কিন্তু ৬টা পর্যন্ত ডিউটি করে তারপর আমি বাস ধরে বেরিয়ে যাব। তো ওই ভেবে একেবারে রেডি হয়ে টিপটাপ হয়ে আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর এখন দেখো বন্ধুরা, আমি আছি আমাদের গ্রামের রাস্তায়। আর আমাদের এই রাস্তাটা কিন্তু একেবারেই ফাঁকা। দিনের বেলা তো ঠিকই আছে, কিছু বোঝাই যায় না। যদিও বুঝতেই পারছো চারিদিকে কিন্তু ঘন জঙ্গল, আর অনেকটা জায়গা জুড়ে শুধু ফাঁকা। মানে বাড়ি তো খুবই কম, শুধু ফাঁকা জায়গা আর জঙ্গলের পর জঙ্গল। রাতের বেলা কিন্তু এই রাস্তাটা দিয়ে একা ফিরলে খুবই ভয় লাগে। হ্যাঁ, যারা এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করে তাদের ক্ষেত্রে ঠিকই আছে, তবে আমার ক্ষেত্রে যেন একটু অসুবিধেই হয়। তো যাই হোক, এখন মেন রাস্তাতেও কিন্তু উঠে পড়েছি। আর অনেকটা সময় পরে তোমাদের সাথে আবার আসবো সন্ধেবেলা। তো দেখো এখন চলেও এসেছি। এখন কিন্তু উঠে পড়েছি বাসে। হ্যাঁ, এখানেও কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম ট্রেনে করেই যাব, কারণ ট্রেনের জার্নিটা কিন্তু অনেকটা মানে সেফ থাকে। তো সেই জন্য ভাবলাম
যে ট্রেন ধরবো, তাই প্রথমে স্টেশনে চলে গেছিলাম। স্টেশনে গিয়ে জানলাম যে আমাদের ট্রেনটা কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেটে আছে। তাই কিছু করার নেই, এতক্ষণ তো অপেক্ষা করা যাবে না, তাই আবার চলে এসেছি বাসে। তো বাসে করে এসে প্রথমে এখানে নেমে পড়েছি কোলাঘাট। কোলাঘাট নামতে গিয়ে দেখলাম যে এতটা সময় পেরিয়ে গেছে, তখনই বুঝে গেছি যে আজকে রাতে কিন্তু আমাদের ধর্মতলা পৌঁছাতে মিনিমাম 12টা বেজে যাবে। মানে ভাবতে অবাক লাগছে 5 ঘন্টা আমাদের এই বাসটা নিয়ে নেবে কলকাতা পৌঁছোতে। তো কিছু করার তো নেই, আমরা যেহেতু উঠেও পড়েছি, আর আজকে না এলে কোনো উপায় ছিল না, অন্য দিন আমরা ছুটি নিয়ে আসতে পারতাম না। তাই কিছু ভেবে আর কষ্ট পেয়ে তো হবে না কিছু। এদিকে দেখো, ও কিন্তু একটা ভালো কাজই করেছিল, ও কিন্তু ওই ফ্ল্যাক্সে করে গরম দুধ নিয়ে নিয়েছিল, যাতে করে আমরা রাস্তায় মানে কোথাও না নেমেও কিন্তু কফিটা নিয়ে নিতে পারি নিজেদের মতো করে। তো যাই হোক, এখানে আমরা কিছু প্যাকেট জাতীয় খাবার নিয়ে নিচ্ছি, কারণ এরপরে কিন্তু একেবারে ধর্মতলাতেই আমরা নামবো। আর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই সবারই একটু খিদেও পেয়েছিল, কিন্তু খাবার তৈরি করে নিতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, যেহেতু বাসটা আমাদের মাত্র 10 মিনিট সময় দিয়েছে। তো যাই হোক, এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে পরের ভিডিওতে।